নমস্কার বন্ধুরা, গল্প ফেলায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা শুনতে চলেছেন শ্রী যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা বাংলার ডাকাত গল্প সংকলনের দ্বিতীয় রোমহর্ষক গল্প হনুমান চৌবে। চূর্ণী নদীর পাড়ে এক প্রকাণ্ড ধনীর বাড়ি। নদী যেখান দিয়া আঁকিয়া বাঁকিয়া গিয়াছে সেখানেই বাড়িখানি থাকায় দূর হইতে নৌকা আরোহীরা বাড়িখানি দেখে খোলা মাঠের ভিতর দিয়া পায়ে চলা পথিকেরা পথ নির্দেশ করিয়া চলে। গ্রামের মালিক হরিমোহন বসু, সাধু সজ্জন ব্যক্তি, 12 মাসে 13 পার্বণ করেন। বার্ষিকী রাস পূর্ণিমায় তার প্রতিষ্ঠিত গিরিধারী ও রাধারানীর উৎসব হয়। মেলা বসে, সামনের মাঠে দিঘির পাড়ে মেলা হয়। সে মেলায় নানা দেশ হইতে লোক আসে, জিনিসপত্র কেনা বেচা হয়। শহর হইতে পশারীরা আসে। মেলার খুব নামডাক। মেলা শেষ হইয়াছে, দোকানিরা সব জিনিসপত্র বাঁধিয়া যার যার ঘরে চলিয়া যাইতেছে। মাঠ খালি হইয়া আসিয়াছে। কার্তিক মাসের শেষ, শীতের আভাস মাত্র দেখা দিয়াছে, তেমন কিছু নয়। দূরে নদীর পাশে পাশে কোথাও অরণ্য, কোথাও নদীর বুকে পাড়ের কাছাকাছি রাস্তা পড়িয়াছে। সন্ধ্যার পর একখানি, দুইখানি, তিনখানি নৌকা আসিয়া চরের একপাশে ঝাউবনের আড়ালে ভিড়িল। একখানি ছিপ নৌকার মধ্য হইতে বাহির হইল একজন খঞ্জ। মাথায় তাহার ঝাঁকড়া চুল, হাতে একখানি লাঠি। লাঠির উপর ভর করিয়া সে হরিমোহন বাবুর সদর দরজার ভিতর ঢুকিল। আকাশে নক্ষত্র, ক্ষীণ আলো, বেশ অন্ধকার। হনুমান চৌবের রুটি সেকিতেছে, সঙ্গে সঙ্গে গাইতেছে সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাই। এমন সময় খোড়া লোকটি চৌবেকে বলিল, গড় লাগে পণ্ডিতজি, জয় সীতারাম। বাহিরে চুলির অগ্নিতে সে বিভৎস মূর্তি দেখিয়া চৌবে সহসা চমকিয়া উঠিল। পরে কহিল, তুই কোন হে রে? চৌবেজি বাংলাদেশে থাকিয়া বেশ একটু বাংলা শিখিয়াছিল। তার ভাই বোনদের কাছে বলিত, আমি বাঙালিদের মতো বাংলা বলতে পারি। তাই চৌবেজি কহিল, হারে তুই কোন রে? ভূত কা মাফিক আসিয়াছিস, কি মতলব? খোড়া চৌবেজির ঘরখানির রকে বসিল, কহিল, চৌবেজি মেলা দেখতে আয়া হ্যাঁ, ভারী জব্বর মেলা। সঙ্গী সাথীরা সব চলে গেছে, খা খা করে মাঠ, থাকবার কোনো জায়গা নেই। যদি কর্তাকে বলে আমাকে এক রাত্রির জন্য থাকবার ঠাঁই করে দেন, তবে রামজি আপকো বহুত দুয়া করবেন। চৌবেজি কহিল, সে তো ঠিক হ্যাঁ, মানুষ কা নসিব মে রামজি কখন যে কাকে দুঃখ দেন, কখন সুখ দেন, কে বলতে পারে। আব বৈঠো। পরে একটু ভাবিয়া কহিল, आओ हमरे साथ में, কর্তাবাবুর সাথে ভেট হওয়া চাহি। বিরাট বৈঠকখানা। সেকালে তো বিজলিবাতি ছিল না, ছিল ঝাড় লণ্ঠন। বৈঠকখানায় ফরাস পাতা, বড় বড় তাকিয়া। বাবু অর্ধশায়িত অবস্থায় গড়গড়া নল টানিতেছেন। তাহার পাশে 2-3 জন মশায় বসিয়া মেলার তারিফ করিতেছেন। হরিমোহন বাবু মৃদু মৃদু হাসিতেছেন, মুখে তাহার প্রসন্নতার দীপ্তি। এমন সময় হনুমান চৌবে ওই খোড়া লোকটিকে লইয়া উপস্থিত হইল এবং মাথা নিচু করিয়া কহিল, নমস্তে মহারাজ। হরিমোহন বাবু কহিলেন, কি চাই হনুমান? মহারাজ, এই খোড়া লোকটা মেলায় এসেছিল, বাড়ি যেতে পারেনি। বলতা कि आज रात में यहाँ रहेगा, आपको हुकुम होने से। হরিমোহন বাবু লোকটার দিকে চাহিয়া বলিলেন, কে রে তুই? কোথায় তোর বাড়ি বল না। খঞ্জ কাঁদিতে কাঁদিতে কহিল, হুজুর, শান্তিপুরের কাছাকাছি বামুনডাঙ্গা। ও। একজন বয়স্ক কহিলেন,
কি বিদঘুটে চেহারা বাবা, সে আনা গাছের ভূত এমন ভয়ানক নয়। হরিমোহনবাবু কোনো দিকে লক্ষ্য করিলেন না, হুকুম দিলেন, হনুমান। জি মহারাজ। ওকে অতিথিশালায় পাঠিয়ে ডেকে যা। তারপর কাছে ডাকিয়া চুপি চুপি কহিলেন, খবরদারি থেকো। হনুমান চৌবের সঙ্গে খঞ্জ চলিয়া গেল। সেদিন অতিথিশালায় আর কোনো লোক ছিল না। বেশি লোক থাকিলে তাহাদের জন্য ডাল, চাল, তেল, তরিতরকারি দিয়া সিধা পাঠানো হইত। একই মানুষটা খোড়া, তারপর রাত বাড়িতেছে, রান্না বান্না কেই বা করে। সে ঠাকুর বাড়িতে প্রসাদ পাইল, তারপর ধীরে ধীরে অতিথিশালায় ফিরিয়া গেল। রাত্রি গভীর হইল, নদীর জলে ঢেউ খেলিতেছে। চূর্ণী নদীর মন্দ মন্দ কুলুকুলু শব্দ ভাসিয়া আসিতেছে। দূরে শোনা যাইতেছে শেয়ালের হুক্কা হওয়া রব। মাঝে মাঝে শোনা যাইতেছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। নিস্তব্ধ পল্লী, কোনো সাড়া নাই। দেউড়ির বরকন্দাজেরা খবরদারি করিয়া বেড়াইয়া অবশেষে নীরব হইয়াছে। এমন সময় খঞ্জ চুপি চুপি অতিথিশালা হইতে বাহির হইয়া নদীর দিকে গেল। এখন আর সে খঞ্জ নাই। নদীর পাড়ে নৌকাগুলির পাশে আসিয়া দেখিল চুরিন নদীতে জোয়ার আসিয়াছে। জোয়ারের জলে চড়া অল্প অল্প ডুবিয়াছে। সে ধীরে ধীরে নদীর পাড়ে আসিয়া শীষ দিল। অমনি 10-12 জন দস্যু নৌকার ভিতর হইতে লাফাইয়া পড়িয়া মশাল জ্বালিয়া পাড়ে উঠিল এবং অতি সন্তর্পণে বাড়ির পেছন দিয়া দেয়াল ডিঙাইয়া ভিতরে পড়িল। ছাতের পাশে কয়েকটি নারকেল গাছ ছিল। সেই গাছ বাহিয়া অনেক দস্যু ছাতের উপর উঠিল। তারপর ছাতের সিঁড়ি বাহিয়া দ্বিতলে আসিয়া ভীষণভাবে হল্লা আরম্ভ করিল। যে ঘরে হরিমোহনবাবু সস্ত্রীক ঘুমাইতেছিলেন, সেই ঘরে দুমদুম করিয়া ঘা মারিতে লাগিল। ভিতর হইতে হরিমোহনবাবু কহিলেন, এ কি, কেউ? উত্তর আসিল, ডাকাত, দরজা খোল। হরিমোহনবাবু ভীতকণ্ঠে কহিলেন, সাবধান, দরজা ভেঙো না, আমি দরজা খুলে আসছি, কি চাও শুনবো? বেশ। এদিকে বাহিরে দেউড়ির বরকন্দাচেরা ডাকাতদের সঙ্গে লড়িতেছিল। 8-10 জন প্রহরী ও বাড়ির কয়েকজন ভৃত্য মুক্ত তরবারি হস্তে স্থির প্রতিজ্ঞ হইয়া লড়িতেছিল। কয়েকজন দস্যু মশাল জ্বালিয়েছিল। সেই আলোকে চারিদিক আলোকিত হইয়া গিয়াছিল। হনুমান চৌবে লাঠি খেলায় ও তলোয়ার খেলেতে খুব দক্ষ ছিল। সে প্রথমেই খোঁজ করিল সেই খোড়া লোকটার, কিন্তু অতিথিশালায় গিয়া দেখিল খোড়া লোকটা সেখানে নাই। তখন তার মনে পড়িল নিশ্চয়ই লোকটা ডাকাত, ডাকাত দলের সর্দার। বাইরে বরকন্দাজদের হুকুম দিল, তোমরা লড়ো, আমি বাবুর খবর করি। সে তাড়াতাড়ি লাফাইয়া খিড়কির দরজা দিয়া অন্তঃপুরে প্রবেশ করিল। এবার দরজা ভাঙিয়া হরিমোহনবাবুর শোবার ঘরের কাছে গিয়া দেখিল ভয়ানক বিপদ। সেই খোড়া এখন আর খোড়া নাই। হরিমোহনবাবুকে লক্ষ্য করিয়া সে তলোয়ার ধরিয়াছে। হরিমোহনবাবু প্রাণপণে লাঠি দিয়া ঠেকাইতেছেন। তাহার স্ত্রী থরথর করিয়া কাঁপিতেছেন এবং স্বামীকে বাঁচাইবার জন্য তাহাকে জড়াইয়া ধরিয়াছেন। সে এক সংকটময় মুহূর্ত। এমন সময় হনুমান চৌবে দস্যুর মাথায় মারিল এক তলোয়ারের ঘা। সে আঘাতে ডাকাত পড়িয়া গেল, রক্তে ঘর ভাসিয়া গেল। সর্দারকে এইভাবে পড়িয়া যাইতে দেখিয়া 4 জন ডাকাত একসঙ্গে আসিয়া হনুমানকে আক্রমণ করিল। হনুমান এক হাত দিয়া হরিমোহন বাবুকে ও তার স্ত্রীকে ঘরের ভিতর ঠেলিয়া দিয়া ওই 4 জন দস্যুর সহিত একা লড়িতে লাগিল। সে হনুমানেরই মতো লাফ দিয়া উঠিয়া এমন দ্রুত গতিতে তলোয়ার ঘোরাইতেছিল যে একজন দস্যুও তাহার সঙ্গে আটিয়া উঠিতে পারিতেছিল না। তাহার সঙ্গে লড়িবার মতো হাতিয়ার ধরিতে দক্ষ ডাকাতদের মধ্যে কেহই ছিল না। কাজেই
কেহ মরিল, কেউ হাত পা কাটা অবস্থায় পড়িয়া রহিল। বাহিরেও বহু লোকজন মিলিত হইয়া ডাকাতদের বাধা দিতেছিল। নৌকারোহীরা নৌকা থামিয়া উপরে আসিয়া দস্যুদের সঙ্গে যুদ্ধ করিতে লাগিল। ডাকাতেরা কিছুতেই আটিয়া উঠিতে পারিল না। কেহ পালাইল, কেহ ধরা পড়িল। সর্দার বলিয়া হনুমান চৌবে যাহাকে কাটিয়া ফেলিয়াছিল, সে কিন্তু সর্দার নয়, সে ছিল দস্যুদের অন্যতম নেতা। নাম ছিল তাহার বলরাম সর্দার। ডাকাত দলের প্রকৃত সর্দার ছিল হরিশ ঘোষ। তাহার বাড়ি ছিল শান্তিপুর। হনুমান চৌবে যেভাবে প্রভুর জন্য লড়াই করিয়াছিল, তাহার তুলনা মিলে না। গ্রামের লোকেরা ধৃত ও মৃত দস্যুদের যে যেখানে পড়িয়াছিল, তাহাদের সেইভাবেই রাখিয়া দিল। হরিমোহনবাবুর হৃদয়ে বল সঞ্চার করিয়া বৈঠকখানায় আসিলেন। থানায় ও জেলায় সংবাদ পাঠানো হইল। হনুমান চৌবের লড়াই করিতে করিতে অবসন্ন দেহে মূর্ছা গিয়াছিল। হরিমোহন বাবু ও তাহার স্ত্রী নিজেদের হাতে তাহার সেবা শুশ্রূষা করিলেন। সেই সময় নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন ব্ল্যাকওয়ার সাহেব। ব্ল্যাকওয়ার সাহেবকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দস্যু দমনের জন্য বিশেষভাবে নিযুক্ত করেন। প্রথমে তাহাকে নদিয়ার ন্যায় দস্যু ডাকাত পীড়িত স্থানের ম্যাজিস্ট্রেট করা হইয়াছিল। ব্ল্যাকওয়ার সাহেব বাংলাদেশের লোকের আচার ব্যবহার জানিতেন। তিনি ও তাহার সহকারী P&G দস্যু দমনে অনেকটা কৃতকার্য হইয়াছিলেন। তিনি গোয়েন্দা ও সর্দার নিয়োগ করিয়া নদিয়ার নানা স্থানে দস্যু দমনে সমর্থ হইয়াছিলেন। সাহেব হরিমোহনবাবুর বাড়ির ডাকাতির সংবাদ শুনিলেন এবং তৎক্ষণাৎ সেখানে গিয়া জানিতে পারিলেন এ শান্তিপুরের কুখ্যাত দস্যু হরিশ ঘোষের কাণ্ড। ব্ল্যাকওয়ার সাহেব ছিলেন অদম্য সাহসী ও অসাধারণ ব্যক্তি। তিনি হরিশ ঘোষকে গ্রেপ্তার করিলেন। সে নিরুপায় হইয়া অপরাধ স্বীকার করিল। শান্তিপুরের একটি মামলায় এবং হরিমোহনবাবুর বাড়িতে ডাকাতির ফলে তাহার কঠোর সাজা হইয়াছিল। হরিমোহনবাবু তাহার প্রিয় সাহসী দরোয়ান হনুমান চৌবেকে সোনার মালা গড়াইয়া নিজ হাতে পরাইয়া দিয়াছিলেন এবং জমিজমা দিয়াছিলেন। তাহার বংশধরেরা এখনও সেই জমিজমা ভোগ করিতেছে। হনুমান চৌবে নিজ জীবন বিপন্ন করিয়া যেভাবে প্রভু ও প্রভুপত্নীর জীবন রক্ষা করিয়াছিল, সে সংবাদ সেকালে সংবাদপত্রে প্রকাশিত হইয়াছিল এবং সরকার হইতেও তাহাকে 100 টাকা পুরস্কার দেওয়া হইয়াছিল। গল্প পাঠের শেষে বলি, যদি আমাদের পাঠ করা গল্পটি আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে এরকমই ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।